ফারুকের মতো একটা টাউটকে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায় সাংবাদিকের। এই দেশ, এই জাতি এর থেকে বড় নির্যাতন আর কখনো পায়নি। তারা বেশিরভাগই স্বাধীনতা বিরোধী চক্র ছিল। আমি দেখলাম একজন আরেকজনকে জড়াই ধরে বলছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা বিরোধী চক্র ছাড়া তার কেউ করতে পারে না। এই চক্রই বঙ্গবন্ধুর যত এখানে মূর্তি ছিল বা ভাস্কর্য ছিল এগুলো ভাঙচুর করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক যত কার্যক্রম দেশের মধ্যে ছিল একযোগে সব ভাঙচুর করা এরা শুরু করেছে। বিক্ষুব্ধ জনতার প্রয়াস ছিল না, কারণ আমার বাসা ওইখানে, আমি দেখেছি ওই লোকগুলোকে, আমি লাইভ করেছিলাম তখন এই ঘটনার মধ্য দিয়ে। আসলে কি 5ই আগস্ট শেখ হাসিনাকে পতন ঘটানোর দায়িত্ব ছিল, না মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযুদ্ধকে আড়াল করা, মুক্তিযুদ্ধকে ছোট করা ছিল? 32 নম্বর যখন ফেব্রুয়ারিতে যখন এসে 32 নম্বর ভাঙা হলো, তখন ওনার সরকার কি করছিল? উনি আসলে স্বাধীনতা বিরোধীদের একটা হাতের পুতুল। বলা হয় শেখ হাসিনার আমল খারাপ ছিল। হ্যাঁ, অনেক খারাপ ছিল, অনেক কাজে খারাপ ছিল, কিন্তু এটা তো হয়েছে, বাড়িতে মানুষ থাকতে পেরেছে, মানুষকে চাঁদা দিতে হয় নাই, মানুষকে ব্যবসা বাণিজ্য নিঃশেষ করে দেয় নাই, মানুষকে নির্বিচারে জেলে দেয় নাই। এরা দেখা গেল যে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেল, মবগিরিতে লিপ্ত হয়ে গেল, টাকা ইনকামে লিপ্ত হয়ে গেল। একজন ছাত্রনেতা যত ইনকাম করেছে অবৈধ পথে, এটা তো ইতিহাস লেখা থাকবে। বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু সারা বিশ্বের ইতিহাস এটা লেখা থাকবে যে এই অল্প বয়সে এত বাটপারি এবং এত সরকারি অর্থ আত্মসাৎ এরা আর কেউ পারে নাই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। উনি 32 নম্বর ভাঙার ক্ষেত্রে উনি নিশ্চুপ থাকলেন, তখন তো আরও ক্লিয়ার হয়ে যায়। 32 নম্বর 5 আগস্ট আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তখন সেটাকে আমরা ধরে নিয়েছি একটা বিক্ষুব্ধ জনতার প্রয়াস ধরে নিই, যদিও আমি জানি যে তখন কোনো সরকার ছিল না, যদিও আমি জানি যে এটা বিক্ষুব্ধ জনতার প্রয়াস ছিল না, কারণ আমার বাসা ওইখানে, আমি দেখেছি ওই লোকগুলোকে, আমি লাইভ করেছিলাম তখন এই ঘটনার মধ্য দিয়ে, এবং দেখেছি তারা কি বলছিল। তারা বেশিরভাগই স্বাধীনতা বিরোধী চক্র ছিল, এবং তারা বুঝলেন স্বাধীনতা বিরোধী তারা। হ্যাঁ, এটা একটু ভালো প্রশ্ন করেছেন। আমি দেখলাম একজন আরেকজনকে জড়াই ধরে বলছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো 16ই ডিসেম্বর হয়ে গেছে, এখানে নতুন করে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কোথা থেকে আসলো? এটা স্বাধীনতা বিরোধী চক্র ছাড়া তার কেউ করতে পারে না। অন্য উৎসাহী জনতাও ছিল, কিন্তু মূল চক্রটা ছিল ওরা। এই চক্রই বঙ্গবন্ধুর যত এখানে মূর্তি ছিল বা ভাস্কর্য ছিল এগুলো ভাঙচুর করেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এবং আমাদের বীর শহীদদের আরও যে সমস্ত স্ক্রাপচার ছিল সেগুলোকে ভাঙছে। মানে মুক্তিযুদ্ধ বিষয়ক যত কার্যক্রম দেশের মধ্যে ছিল একযোগে সব ভাঙচুর করা এরা শুরু করেছে। তো তাহলে আসলে কি 5ই আগস্ট শেখ হাসিনাকে পতন ঘটানোর দায়িত্ব ছিল, না মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযুদ্ধকে আড়াল করা, মুক্তিযুদ্ধকে ছোট করা ছিল? এটা একটা বড় কোশ্চেন হিসেবে দেখা দিয়েছিল। ডক্টর ইউনূস তখন ক্ষমতায় ছিলেন না, কিন্তু ঠিক আছে, উনি দেখেন নাই। কিন্তু 32 নম্বর যখন ফেব্রুয়ারিতে যখন এসে 32 নম্বর ভাঙা হলো, তখন ওনার সরকার কি করছিল? ওনারা চুপ করেছিলেন। ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে, ওনার ক্যাবিনেটে আছে, সেই লোকগুলা সেটাকে উৎসাহ দিচ্ছে। এইভাবে যখন চলছিল, তখন তো এটা ক্লিয়ার হয়ে গেছে যে উনি আসলে স্বাধীনতা বিরোধীদের একটা হাতের পুতুল। উনি তাদের খায়েশ বাস্তবায়ন করার জন্যই এদেশের শাসন ব্যবস্থা হাতে নিয়েছেন, কিংবা তাদের পুতুল হয়ে তাদের কথা অনুযায়ী চলছেন। আমি বলবো না যে তাদের খায়েশ বাস্তবায়ন করতে উনি এসেছেন, কিন্তু উনি তাদের খপ্পরে পড়ে গেছেন। তাদের খপ্পরে পড়ে উনি ওনার মতো করে রাষ্ট্র চালিয়েছেন। এমন একটা দুঃসহ সময় আমাদেরকে উপহার দিয়েছেন, 18 মাস। এই দেশ, এই জাতি এর থেকে বড় নির্যাতন আর কখনো পায়নি। বলা হয় শেখ হাসিনার আমল খারাপ ছিল। হ্যাঁ, অনেক খারাপ ছিল, অনেক কাজে খারাপ ছিল, কিন্তু এটা তো হয়েছে, বাড়িতে মানুষ থাকতে পেরেছে, মানুষকে চাঁদা দিতে হয় নাই, মানুষকে ব্যবসা বাণিজ্য নিঃশেষ করে দেয় নাই, মানুষকে নির্বিচারে জেলে দেয় নাই, তাই না? হয়েছে, তার বিরোধী দলের প্রতি, বিরোধী প্রতিপক্ষের প্রতি মামলা হয়েছে, সবই হয়েছে, কিন্তু এই পর্যায়ে হয়নি। এত দুঃসহ পরিস্থিতি আর হয়নি। আর এই অভিজ্ঞতা তো আমি জেলে গিয়ে দেখেছি। সেখানে দেখলাম যে একটা রাজনৈতিক দলেরই শুধু নেতাকর্মীগুলো ভর্তি হয়ে আছে, এবং সেখানে জেলের মধ্যে তাদেরকে আরেকটা জেলে দিয়ে দিচ্ছে, এই বিল্ডিংয়ের বাইরে যেতে পারবে না, এবং একটার পর একটা মামলা দিচ্ছে। একটা মামলা থেকে জামিন নিলে আরেকটা মামলা থেকে জামিন দিচ্ছে। সো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস যে শাসন তৈরি করে গিয়েছে, অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, আইনশৃঙ্খলা বলেন,
তাতে করে এই লোকটাকে আর মানে মন থেকে আর চাচ্ছিলাম না। সো সেই প্রেক্ষিতে 6 মাস পরে তার সমালোচনা শুরু করলাম, একেবারে কাটা 6 মাস পরে। কিন্তু দেখি যে সমালোচনা যখন করছি, তুমি আবার বলছে আমার বিরুদ্ধে সমালোচনা করা যাবে, প্রাণ খুলে সমালোচনা করুন। দেখলাম যে না, এটাও মিথ্যা। ওনার সমালোচনা করছি, উনি সেটা সহ্য করতে পারছেন না। উনি ডাস্টবিন শফিক এবং ওনার প্রোপাগান্ডা টিম আরও যারা ছিল, এবং ওনার যে সমস্ত গোলাম বিভিন্ন জায়গায় দেশে বিদেশে নিয়োজিত আছে, সব একযোগে নেমে গেল এবং এনসিপিকে লাগিয়ে দিল পেছনে। মনে হয় যেন এনসিপি সরকার এটা। তাহলে এনসিপিকে তো আমরা এই অবস্থায় চাইনি। আমরা তো 24-এর গণ অভ্যুত্থানে তাদেরকে তো সমর্থন করেছি। আমরা তো তাদেরকে বীর ছাত্র জনতা হিসেবে দেখেছি। ছাত্র জনতার অগ্রভাগে ছিল জনতার অগ্রভাগে ছিল এই ছাত্ররা। আগস্ট যে ঘোষণা দিল এক দফা, সেই এক দফা তো আমরা সমর্থন করেছিলাম, না ঠিক আছে শেখ হাসিনা আমরা আর চাচ্ছি না, মানে নতুন একটা সরকার চাই। কিন্তু এরা কি করলো? এরা দেখা গেল যে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেল, মবগিরিতে লিপ্ত হয়ে গেল, টাকা ইনকামে লিপ্ত হয়ে গেল। একজন ছাত্রনেতা যত ইনকাম করেছে অবৈধ পথে, এটা তো ইতিহাস লেখা থাকবে। বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু সারা বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকবে যে এই অল্প বয়সে এত বাটপারি এবং এত সরকারি অর্থ আত্মসাৎ এরা আর কেউ পারে নাই। এরা যা করেছে এবং এরা যেভাবে মব করেছে, চাঁদাবাজি করেছে, সেটা আর কেউ পারে না। এরা যেভাবে বেয়াদবি করেছে মানুষের সাথে, শিক্ষাঙ্গনে 3000 শিক্ষককে অপমান করেছে এবং তার ধারাবাহিকতা এখনও পর্যন্ত শিক্ষাঙ্গনে রয়ে গেছে। শিক্ষকদের মর্যাদা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সব কিছু তো ইউনূসের আশকারাই করেছে। সো এরকম একটা লোকের বিরুদ্ধে কথা বলা তখন ফরজ যে কারো পক্ষে, কিন্তু আমরা কথা বলতে পারিনি। সাংবাদিকরা কথা বলতে পারে নাই। সাংবাদিকদের এই লজ্জা নিবারণ একদিন না একদিন তাদেরকে করতে হবে, মানে আপনার ক্ষমা চাইতে হবে যে ইউনূসের শাসনকে তারা যে প্রশ্ন করেনি। তারা শেখ হাসিনার উপর ক্ষোভ ছিল, ঠিক আছে, শেখ হাসিনা ভালো কিছু করেন নাই, আপনি ক্ষোভ ঝাড়লেন আপনার দৃষ্টিতে, কিন্তু তার থেকেও যে খারাপ হচ্ছে সেটা তারা ভুলে গেছে। এই জন্যে তাদেরকে ক্ষমা চাইতে হবে যে আমরা শেখ হাসিনাকে পছন্দ করলাম না, আরেকজনকে আনলাম, সে যে আরও খারাপ করছে সেই বিষয়ে আমরা চুপ হয়ে আছি। আমাদের চাকরি চলে যাবে, আমরা ব্যস্ত ছিলাম কে কোন টেলিভিশনের বড় পদ দখল করবে, কোন টেলিভিশন থেকে কাকে বের করবে এবং কোন পত্রিকাকে দখল করবে। জনকণ্ঠ সহ আরও কয়েকটা টেলিভিশন যেভাবে দখল হয়েছে, এবং আর আমাদের চাকরি চলে যাবে। ইভেন ফারুকের মতো একটা টাউটকে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায় সাংবাদিক ভয় পায় যে কোশ্চেন কীভাবে করবে। সো এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান আরও 3 ধাপ নেমে গেছে, 152 হয়েছে বোধহয় এখন। সো 180টা দেশের মধ্যে।